প্রেসিডেন্ট জিয়াও বারবার তার মন্ত্রিসভায় রদবদল ঘটিয়ে একটা যোগ্য টিম করেছিলেন। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব উদাহরণ অনুসরণ করতে পারেন। ভবিষ্যতে তারেক রহমানও তাই করবেন এমন আশা অনেকে করেন। ইতিমধ্যে তারেক রহমান দেখতে পারেন লন্ডনে বিরোধী দলের থেকে একটি ছায়া মন্ত্রিসভা কিভাবে কাজ করতে পারে এবং বিশেষজ্ঞ হতে পারেন। বিশেষজ্ঞ দ্বারা গঠিত মন্ত্রিসভায় একটি দেশ চালাতে পারে। সবাই নির্বাচন চাচ্ছেন, কিন্তু মন্ত্রিসভা চালাবে কে এটা বুঝতে হবে আপনাদেরকে। লক্ষ্য করুন, ইতিমধ্যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন, যার ফলে সরকারের দায়িত্ব নেওয়ার পরে নয়, আগেই যা সমালোচনা বা যা আলোচনা তা হবার হচ্ছে, সেরকমটি কিন্তু আমাদের করা উচিত। এই পদ্ধতিতে বাংলাদেশকে এগোতে হবে। আমি এখানে একটি ছোট অনুরোধ করতে চাই। ব্রিটেনে আশা করি এখানে উপস্থিত মহাসচিব আমার এই কথাটি শুনবেন, এবং এই কথাটি আমি অর্থনৈতিক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন যিনি আছেন সাহেব তাকেও বলেছি, তবে নামটা তখন ভুল বলেছিলেন, তিনি সংশোধন করে নেবেন। ব্রিটেনে ব্যাংক অফ ইংল্যান্ডের সফল গভর্নর মার্ক কার্নির জন্ম হয়েছিল কানাডায়। তিনি কানাডার সেন্ট্রাল ব্যাংকের সফল গভর্নর ছিলেন, তাই তাকে ব্রিটিশ নাগরিকত্ব দিয়ে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর করা হয়েছিল। কিন্তু সফলভাবে ব্যাংক অফ ইংল্যান্ড পরিচালনা সত্ত্বেও প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মতবিরোধের পরে তিনি পদত্যাগ করেন। এখন লেবার পার্টি ক্ষমতায় এসেই তাকেই আবার তাদের অর্থমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে। অর্থাৎ কোনো দলীয় সমর্থক বা দেশের কোনো নাগরিকত্বের ভিত্তিতে নয়, সুযোগ্য টেকনোক্র্যাট হওয়ার ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট অর্থনৈতিক সংকট। টাকার মান ধরে রাখতে হলে, বিনিয়োগ বাড়াতে হলে, জিনিসপত্রের দাম কমাতে অথবা স্থিতিশীল রাখতে হলে এই ধরনের অনেক সুযোগ্য টেকনোক্র্যাটদের বিদেশ থেকে আমাদের দেশে আনা উচিত। ইংল্যান্ডে বেকার সমস্যা কীভাবে সমাধান করছে ইংল্যান্ড বা ইউকে, আশা করি তারেক রহমান সেটাও দেখবেন। কেন আজকের যে আন্দোলনের ফলে আমরা এখানে সবাই উপস্থিত হতে পেরেছি, তাদের বড় দাবি ছিল যে যোগ্যতার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে যেন তার চাকরি হয়। তারেক রহমান আশা করি সেই সুযোগটা নেবেন এবং দেখবেন ইংল্যান্ডে কীভাবে বেকার সমস্যা সমাধান করা হয়। এই বইটির 15 নম্বর অধ্যায়ে জুলাই আগস্ট সম্মেলনের অভ্যুত্থানের ইতিহাস ও বর্ণনা লেখা হয়েছে। দ্রুত গতিতে এই মূল্যবান কাজটি করেছেন লেখক। তবে এই অধ্যায়ে আরও সংযোজিত হওয়া উচিত হবে বিদেশে প্রবাসী বাংলাদেশিদের আন্দোলনে সম্পৃক্ত থাকার বহু কথা, বিশেষত লন্ডনের সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন, গবেষক আশরাক আহমেদ, প্যারিসে পিনাকি ভট্টাচার্য, ওয়াশিংটনে মুশফিক ফজল আনসারি, নিউ ইয়র্কে মিজানুর রহমান ভুইয়া মিল্টন, কনক সারোয়ার, ইলিয়াস আহমদ, সিঙ্গাপুরে মিনা রশিদ এবং অস্ট্রেলিয়াতে ফাহাম আব্দুল সালামের নাম। গত কয়েক বছর যাবৎ এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিদেশে। সর্বোপরি দেশে ও বিদেশে সোশ্যাল মিডিয়ার ভূমিকা বিস্তারিতভাবে সংযোজিত করলে এই বইটি জুলাই আগস্ট বিপ্লবের একটি প্রামাণ্য দলিল হয়ে থাকবে। আমি আরও অনুরোধ করব 471 পৃষ্ঠার বইটি বাংলা অনুবাদ যেন দ্রুত প্রকাশিত হয়, তবে দামটি কিন্তু সহনশীল হয়। সাধারণ মানুষকে পড়াতে হলে বাংলায় কম দামে বইটি প্রকাশ করতে হবে। ধন্যবাদ সবশেষে বইটির লেখক ও প্রকাশককে একটি সময়োচিত জ্ঞান সমৃদ্ধ বইটি প্রকাশের জন্য। সব শেষে আমি একটি সুন্দর তথ্য তারেক রহমান সম্পর্কে আপনাদের জানতে চাই। জানি না আপনারা এটা কীভাবে নেবেন। আমি নিজে যেমন খুব ছোটোবেলা থেকে হাওয়াইন গিটার হাওয়াইন সুরে কীভাবে বাজাতে হয় সেটা লন্ডনে গিয়ে শিখতে চেয়েছিলাম এবং শিখেও ছিলাম। আসলে আমি কিন্তু গানের শিল্পী। বাই চান্স সম্পাদক হয়েছেন বলে অনেকে অভিযোগ করেন, সেটা করতে পারবে না আমার বেলায়, কারণ আমি ক্লাস 10 থেকে কাগজ বের করি। কিন্তু আমি বলতে পারেন যে বাই চান্স গিটারও শিখেছিলাম। তেমনি তারেক রহমান লন্ডনে পিয়ানো বাজনা শিখছেন এবং এখনও শিখছেন। তারেক রহমানের এই সঙ্গীত অনুরাগের সূত্র ধরেই আমি তার বাড়িতে গিয়ে পিয়ানো দেখে অবাক হয়েছিলাম। কিবোর্ড পিয়ানো। আমি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, জোবেদা এই পিয়ানো কে বাজায়?
কেননা আমি নিজে তখন বিলেসিতে মানে স্টাফ প্রফেশনে শিখছি হাওয়াইন গিটার বাজানো। আমি দেখলাম আমি যে গানগুলো বাজাচ্ছি শিখছি সেই গানগুলো তার একটা মানে পিয়ানোর উপর সাজানো সাজানো। তখন জবেদা খুব লজ্জা পেয়ে বললো, কেন যে লজ্জিত বুঝলাম না, যে তারে কিন্তু খুব ছোটোবেলা থেকে গানের খুব ভক্ত। আমি তো কেউ তো জানে না। বল না, গান তো শুনলাম, সে খুব পিয়ানো শিখতে চেয়েছিল, এখানে সে কিন্তু সে কিবোর্ড পিয়ানো আমি তাকে তার গত জন্মদিনে উপহার দিয়েছি, সে এটা শিখছে এখন। তারেক রহমানের এই সঙ্গীত অনুরাগের সূত্র ধরেই আমি আপনাদের সবাইকে আমার খুবই পছন্দের একটি গানের কথা বলতে চাই, যেটা এখানে দেয়ালের লিখনে আছে, যেখানে সলিল চৌধুরীর গানের লিখন আছে, নজরুল ইসলামের লিখন আছে, রবি ঠাকুরের লেখন নেই। সেখানে এই গানটি কেসি দে, মান্নাদের আপন চাচা, তিনি 13 বছর বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, তার চোখে একটা ওষুধ দেওয়া হয়েছিল, তাতে তিনি সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যান 13 বছর বয়সে। তিনি লিখে গিয়েছিলেন, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই গানটির অন্য কয়েকটি লাইন আমার অতি প্রিয়। লাইনগুলো হচ্ছে, যারা স্বর্গগত তারা এখনও জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। তারা কি ফিরিবে আর? আজ কিন্তু এখানে তারা নেই, আপনারা আছেন, কিন্তু আমরা পারি তাদের মহান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। আরও আমরা পারি জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়ে আছেন তাদের দ্রুত সুস্থ হবার কামনা করতে।